দর্শক সবাইকে ঈদের তৃতীয় দিনের শুভেচ্ছা এবং ঈদের এই আনন্দ তার মাঝেও কিন্তু গুজব থেমে নেই। গুজব বা অপতথ্য বা তথ্যের বিকৃতি যে কোনো দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়, তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবার বাংলাদেশ ইস্যুতে দীর্ঘ অপতথ্য নিয়ে হাজির হলো যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস, যা গেল ৭ মাসের ভারতীয় গণমাধ্যমের মিথ্যা তথ্যের একটা কম্পাইল রিপোর্টই ধরে নেওয়া যায়। নিউ ইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই প্রতিবেদন পুরোপুরি বা হুবহু কিভাবে প্রকাশ করে সেটা নিয়েই সবার প্রশ্ন। এই প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা যায় দুটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা তারা করেছে। প্রথমত, শেখ হাসিনা চলে যাওয়াতে তৈরি হয়েছে রাজনৈতিক শূন্যতা, এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশ এখন ইসলামী কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে এমন দাবিও রয়েছে। প্রায় ২০০০ শব্দের এই দীর্ঘ প্রতিবেদনে অভিযোগের পর অভিযোগ তুলে ধরা হলেও দু একটি ঘটনা বাদে সেসবের ন্যূনতম প্রমাণ বা বর্ণনা ছিল না অপরাধের কোনো পরিসংখ্যানও। এমনকি প্রতিবেদনে উপেক্ষিত ছিল অন্তর্বর্তী সরকারের সাফল্য কিংবা রাজনৈতিক দল হিসেবে বিএনপির সুষ্ঠু নির্বাচনের দাবির যে বিষয় সেটিও। ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর। দর্শক, শুরুতেই আমরা নিউ ইয়র্ক টাইমসের সেই প্রতিবেদনটি সবগুলো অপতথ্য এবং তার বিপরীতে সঠিক তথ্যগুলো জেনে নেব, তারপর আলাপে যাব। দুজন প্রতিবেদক, ২০০০ শব্দ, একটি প্রতিবেদন। নিউ ইয়র্ক টাইমস তার শিরোনাম করেছে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠছে, ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে। ১৭.৫ কোটি জনসংখ্যার এই দেশটি নাকি রাজনৈতিক শূন্যতা থেকে ধর্মীয় রক্ষণশীলতার দিকে যাচ্ছে। উদাহরণস্বরূপ তারা উল্লেখ করেছে মৌলবাদীরা ঘোষণা দিয়েছে যে তরুণীরা আর ফুটবল খেলতে পারবে না, কিন্তু বিষয়টি যে অপতথ্য সেটা দেশের গণমাধ্যমের খবরে উঠে এসেছে। সঠিক তথ্যটা হলো তরুণীদের ফুটবল খেলা বন্ধের ঘোষণা কোনো মহল থেকেই আসেনি। উল্টো অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা নারী ফুটবলকে শক্ত রূপ দেবার জন্য নানা উদ্যোগও নিয়েছে। একই সাথে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর সাম্প্রদায়িক উস্কানিকে পাত্তা না দিয়ে অন্তত ৫টি বড় কনসার্ট করেছে। ঈদ আয়োজনে হয়েছে শোভাযাত্রা। ইতিহাসে প্রথমবারের মতন সার্বজনীন উৎসবে রূপ দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রাকেও। শুধু তাই না, থামিয়ে দেয়া লালন মেলাও চালু করা হয়েছে। আর এসব উদ্যোগ প্রমাণ করে বাংলাদেশ কোনোভাবেই ধর্মীয় রক্ষণশীলতার দিকে যাচ্ছে না। হিজবুত তাহরিকে ইঙ্গিত করে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয় নিষিদ্ধ ঘোষিত একটি গোষ্ঠী বৃহৎ মিছিল বের করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবি তোলে। অথচ এই মিছিলটি যে আইনশৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করে নেতৃত্ব দানকারীদের আটক করে, সেই খবর নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেনি। আমরা তাদেরকে ডিসপার্স করেছি, আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি, এরপর মারার পরে তারা ডিসপার্স চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয় সমালোচকরা নাকি বলেছেন ডক্টর ইউনূস খুবই নরমপন্থী, গণতান্ত্রিক সংস্কারের জটিলতায় হারিয়ে গেছেন, ফলে চরমপন্থীরা আরও প্রকাশ্যে আসছে। অথচ পুরো প্রতিবেদনের কোথাও কোন সমালোচক এই কথা বলেছেন, কতজন বলেছেন, তাদের নাম কিংবা কোনো ধারণাও উল্লেখ করা হয়নি। ধর্মীয় উস্কানিতে জড়িত যাদেরকে গ্রেফতার করা হয়েছে সেটা নিয়েও একটি লাইনও লেখেনি নিউ ইয়র্ক টাইমস। এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য এই সমাজের জন্য বিশেষভাবে জরুরি। নিউ ইয়র্ক টাইমস দাবি করে শেখ হাসিনার পতনের পর থেকে পুলিশ বেশিরভাগ ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং তারা এখনও মনোবল ফিরে পায়নি। সামরিক বাহিনী নাকি অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র আন্দোলনের সঙ্গে ক্রমশ সংঘাতে জড়িয়ে পড়ছে। নিউ ইয়র্ক টাইমস তাদের এই বক্তব্যে কোনো কেস স্টাডি বা ঘটনা তুলে ধরতে পারেনি, কেবল একটি ন্যারেটিভ তুলে ধরার চেষ্টা করেছে। বাস্তব চিত্র হলো বর্তমান পুলিশের মনোবল ফিরছে, যার প্রমাণ শতাধিক আন্দোলনকে সামলানো। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সরকার এবং ছাত্রদের যে কোনো টানাপোড়েন নেই, সেই বিষয়টিও একাধিকবার স্পষ্ট করা হয়েছে সবগুলো মহল থেকে। নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে জামাতে ইসলামী বাংলাদেশের এই পরিবর্তনকে বড় সুযোগ হিসেবে দেখছে। ব্যবসায়িক বিনিয়োগের শক্তিশালী এই দলটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জামায়াত কী ধরনের পরিকল্পনা করছে, কারা তাদের সাথে আছে, সেগুলো স্পষ্ট করেনি। এমনকি রাজনৈতিক বিশ্লেষক এবং কূটনীতিকদের যে উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে তাদের নাম, পরিচয় কিংবা ন্যূনতম ধারণাও দেওয়া হয়নি। বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে মুক্তিযুদ্ধের সপক্ষে দল হিসেবে পরিচিত বিএনপি গণতন্ত্র ফেরাতে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। নানাভাবে সাধারণ মানুষের কাছে ৩১ দফা তুলে ধরার চেষ্টাও করছে। মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তাও বাড়ছে। অথচ নিউ ইয়র্ক টাইমসের ২০০০ শব্দের প্রতিবেদনে একটি লাইনেও সেই বাস্তবতা তুলে ধরা হয়নি।
অজস্র অপতথ্য আর ভুল তথ্যে ভরা নিউ ইয়র্ক টাইমসের এই দুর্বল প্রতিবেদন নিয়ে এরই মধ্যে মঙ্গলবার সিএ প্রেস উইং থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে বলা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধটিতে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর। রাকিব হাসান, ৭১। দর্শক, নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থান ঘটেছে, আক্রমণ হচ্ছে নারীদের উপরেও। কিন্তু বাস্তব ছবিটা আসলে কি বলে? বাংলাদেশে নারী উন্নয়নে দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের যে লিঙ্গ সমতা সূচক সেখানে ৭৩ অবস্থানে রয়েছে। নারী ফুটবল এবং ক্রিকেটের সাফল্য ঈর্ষণীয়। শুধু তাই না, ২০২৪ সালে প্রথমবারের মতন একজন নারী মেজর জেনারেল হিসেবে নিয়োগও পেয়েছেন। পরিকাঠামো যখন এমন ছবি দেখাচ্ছে, তখন নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন আসলে কি বার্তা দিচ্ছে সেটা নিয়ে আলাপটা করতে চাই। আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নাঈম আশফাক চৌধুরী এবং আছেন নির্মাতা ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ইমেল হক। দুজনকে স্বাগত জানাচ্ছি, দুজনকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনার কাছে আসবো। তার আগে, আন্দোলনে যারা মাঠে ছিল তারা এখন সংস্কারের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করছেন, তাদের অভিজ্ঞতা জায়গাটা আসলে জেনে আসি, তাহলে আপনার সঙ্গে আলাপ করতে সুবিধাটা হবে। ইমেল, সমাজ সংস্কার এবং সাংস্কৃতিক আন্দোলন, আপনারা মূলত এই সমস্ত বিষয়গুলো নিয়ে মাঠে আছেন। ৫ আগস্টের সময় তো বটেই, তার পরবর্তী সময়েও সেই সম্পৃক্ততায় আপনারা নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন এবং একটু একটু করে যখন গড়ে উঠছে, ঠিক তখন আসলে নিউ ইয়র্ক টাইমসের মতন এত আন্তর্জাতিক একটা গণমাধ্যম থেকে এমন প্রতিবেদন, শুরুতে আপনারা আসলে কি খুঁজে পেলেন এই প্রতিবেদন থেকে, কি বলবেন? সবাইকে ঈদ মোবারক। এই প্রতিবেদন আসলে আমাদের জন্য খুবই হতাশজনক। কারণ হলো আমাদের দেশের মানুষের যে সম্প্রীতি, এটা তো আসলে কাছাকাছি না আসলে বোঝা যায় না। তো আমার মনে হয় এইসব মতামত বলি অথবা কলাম বলি বা প্রতিবেদন বলি, এটার আগে একটু ক্রস চেক করা উচিত। কারণ যে কোনো গণমাধ্যম, সেটা বৈশ্বিক হোক বা আমাদের দেশের গণমাধ্যম হোক, একটু ক্রস চেক করাটা জরুরি। এবং পাশাপাশি এইটা দেখা উচিত ছিল যে আমাদের সংবাদ মাধ্যমগুলা এই মুহূর্তে বা যে জিনিসগুলো উঠে আসছে, সেই জিনিসগুলোর সঙ্গে আমাদের গণমাধ্যমকে যদি একটু ক্রস চেক করতে, তাহলে দেখতে পাইতো যে আসলে কি অবস্থা হয়েছে। কারণ আমরা একটু রিপোর্টও দেখলাম এবং আমরা এটাও জানি যে যেদিন হিজবুত তাহরীর মিছিল করছে তার আধা ঘন্টা ৪০ মিনিটের মধ্যে এদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে, এদের শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মোটামুটি যতটুকু জানি এদের কার্যক্রম কিন্তু একটা স্থগতির জায়গায় আছে। এটা তো আগে বাতিল একটা অঙ্গ সংগঠন ছিল, তো ওদের তারপরে বাতে দেওয়া হয়নি। এবং নারী ফুটবল থেকে অন্যান্য যে ঘটনাগুলো হয়েছে, আমরা ময়ূক নামের যে ভদ্রলোক আছেন কলকাতার, ওর মাধ্যমে মানে ওর সঙ্গে তো নিউ ইয়র্ক টাইমসের আমি কোনো পার্থক্য দেখতে পাইলাম না। নিউ ইয়র্ক টাইমসের না, মানে যিনি প্রতিবেদনটা করেছেন তার সঙ্গে। কারণ উনি উইদাউট রিসোর্স বারবার বলছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িতে হামলা হয়েছে, এটা হয়েছে, এই হয়েছে। হামলা হয়নি আমি বলতেছি, হামলা হয়েছে। প্রত্যেকটা সরকার, এই দেশের সরকার বদলের সঙ্গে সঙ্গে অত্যাচারটা হয় সবসময় সংখ্যালঘুদের উপরে। এটা আমরা সবসময় দেখেছি। সেটা বিএনপি প্রথম যখন ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ যখন ২০০৭-৮ ইলেকশনে ক্ষমতায় আসছে, তখন এটা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি এটাই জাস্টিফাই করতেছি, এটা কথা একদমই ঠিক হয় না। কিন্তু যেইভাবে রংচং মাখিয়ে জিনিসটা বলা হয়েছে, তাতে মনে হয়েছে যে এই দেশে কোনো মুসলমান ছাড়া অন্য জাতি গোষ্ঠীর মানুষ নিরাপদই না। এটা তো একদম রাইট না, এটা একদমই ঠিক না। এটা হলো ১ নাম্বার জিনিস। ২ নাম্বার হলো যে আমাদের এই ঈদ এবং এই রমজান মাসে এই মানুষ কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বিগত লাস্ট কবে আপনি এত কম টাকায় পেঁয়াজ থেকে নিত্য ব্যবহার্য যে জিনিসপত্রগুলো আছে, তেল বাদে, কোনটার দাম মানে মানুষ কিনতে হিমশিম খেয়েছে? এটা তো অবশ্যই এই সরকারের সাফল্য ব্যর্থতা আমি জানি না। আমার কাছে মনে হয়েছে মানুষ একটা ভেকমের মধ্যে ছিল, তারা এখন একটু মুক্ত বাতাস নিতে পারতেছে। এর থেকে ফ্রিডম তো আর হইতে পারে না। এত মানুষের আনন্দ গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, চমৎকার করে আসলে পয়েন্টগুলো তুলে ধরলেন জনাব নাঈম আশফাক চৌধুরী। মানে এই যে 7টা মাস ইন্টার্ম গভর্নমেন্ট আছে, মানে একটা সাফল্যের গল্প কি নেই যেটা আসলে নিউ ইয়র্ক টাইমসে উঠে আসতে পারত? মানে আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক, পুরো ব্যাপারটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন সেটা জানা খুবই জরুরি। সাথে একটু আপনার নজরে আনতে চাই যে আমরা কয়েকটা পয়েন্ট দেখলাম যে তারা আসলে আংশিক তথ্য দিয়েছে। যেমন হিজবুত তাহরীর বিশাল বড় মিছিল তারা বের করেছে, কিন্তু এর পরের যে অংশটা, যে পুলিশ ছত্রভঙ্গ করেছে, আইন শৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করেছে, যৌথ বাহিনী ছত্রভঙ্গ করেছে, গ্রেফতার করেছে ৮ থেকে ১০ জনকে, এই তথ্যগুলো আসলে সেখানে উঠে আসেনি। কি বলবেন? সবাইকে ঈদ মোবারক। গুজব যে ছড়ানো হচ্ছে, এটা বর্তমানে একটা অপ্রিয় বাস্তবতা এবং এই গুজবের টার্গেট হলো ২ শ্রেণীতে আমি ভাগ করি। একটা শ্রেণী হলো দেশ
সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ, এবং আরেকটা শ্রেণীকে আমি বলছি ব্যক্তি এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সো এই দুইটা টার্গেট নিয়ে কাজ করছে কারা? কাজ করছে হলো ওয়েস্ট হেডকোয়ার্টার, যারা চায় যে এই দেশ অথবা এই সরকার অথবা বিশেষ ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তাদেরকে অপবাদ দেয়া, তাদের অপদস্থ করা, হেয় প্রতিপন্ন করা, এটাই হলো তাদের মূল লক্ষ্য। কেন করছে হলো দেশের মানুষের মধ্যে যে ঐক্য আমরা দেখেছি 5 অগস্টের পরে অথবা 5 অগস্টের ইমিডিয়েট আগে, সেই ঐক্যটাকে বিনষ্ট করা, দেশের সরকার, বর্তমান যে সরকার আছে তাকে অপদস্থ এবং অপবাদ দেয়া, যারা সত্য কথা বলছে তাদের সত্য কথা যেন আর না বলে তার থেকে যেন তারা নিবৃত থাকে, সেই জন্য ব্যক্তি বিশেষের উপরে তারা আক্রমণ করছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা ব্যক্তিগত আক্রোশ থেকে এই কাজগুলো করছে, এবং এতে যে প্রভাবটা পড়ছে সেই প্রভাব হলো যে দেশের ভেতরে কিছুটা হিংসা, বিদ্বেষ, বিভেদ এইটা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এই সাম্প্রদায়িক সম্প্রীতি কিছুটা বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয়। দেশের যে ঐক্যর কথা আমি বললাম, সেই ঐক্যটা কিছুটা হলেও নষ্ট হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের যে ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হবে। যারা ভালো মানুষ আছেন, কথা বলতেন, ভালো সত্য কথা বলতেন, তারা এখন আস্তে আস্তে নিবৃত হবেন, এবং দেশের বর্তমানে যে অগ্রযাত্রা যেটা আছে এই অগ্রযাত্রাটা কিছুটা হলেও ব্যাহত হবে। তাহলে কারা জড়িত, কারা? এর মধ্যে দুটো ভাগে আমি ভাগ করব। একটা ভাগ হলো বহিঃশক্তি, আর আরেকটা ভাগ বলবো আমি অভ্যন্তরীণ শক্তি। সো বহিঃশক্তি যারা আছেন তাদের মধ্যে আমাদের নেইবারিং স্টেট আছে, যারা ওভারটলি মানে প্রকাশ্যভাবে এই কাজটা করছে, এবং তাদের যে গদি মিডিয়া যেটাকে সবাই বলছে, মিডিয়ার মাধ্যমে ওভারটলি তারা করছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেমি ওভারটলি করছে। সেমি ওভারটলি কীভাবে? যে একটা ফলস একটা আইডি বানিয়ে তখন এইটাকে ডিমিন বা মেলাইন করছে সরকারকে, দেশকে অথবা ব্যক্তিবর্গকে। তাছাড়া আমরা সবাই এইটুক রিয়েলাইজ করছি যে বিদেশি সংস্থা যারা আছে তাদের কেউ কোভার্টলি কাজ করছেন ইন কোলাবোরেশন উইথ দ্য কোলাবোরেটরস, যারা পরাজিত শক্তি, তাদের কিছু কিছু লোক তাদেরকে সহায়তা করছে, এবং সেই সহায়তার মাধ্যমে দেশে অভ্যন্তরীণভাবেও এই রকম অরাজকতা অথবা অপবাদ দেওয়ার, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো দিচ্ছে। এবং এইগুলো যেমন আমি একটা উদাহরণ বলি, গার্জিয়ানে কিছুদিন আগে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছিল, এবং সেটা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে যখন আলোচনা শুরু হলো তখন একজন পার্লামেন্টারিয়ান এইটার বিরুদ্ধে প্রটেস্ট করার পরে তখন এইটার ফ্যাক্ট চেকস করার সময় দেখা গেল যে এইটা দিল্লির একটা থিঙ্ক ট্যাঙ্কের। এবং আমার না মানে জনাব নায়েব আশরাফ চৌধুরী, আমার সিরিয়াসলি আপনার এই পুরো জিনিসটা শুনতে ইচ্ছা করছে, কিন্তু যেহেতু সময়ের একটা সংক্ষিপ্ততা আছে, আমি আলাপটা একটু গুছিয়ে নিতে চাই, সমাধানের দিকে যেতে চাই। ছোট করে জনাব ইমেল হক একটু বলবেন, যেহেতু পুরো বিষয়টা স্পষ্ট হলো এবং রিউমারগুলো ছড়াচ্ছে, সলিউশনটা আসলে কি হতে পারে? মানে আপনাদের নাগরিক অধিকার কমিটির দিক থেকে কোনো রকমের প্রস্তাব আছে কিনা, সংক্ষেপে একটু জানাবেন আর কি। আচ্ছা, আমাদের নাগরিক অধিকার কমিটি না, গণতান্ত্রিক অধিকার কমিটি, যেটা হলো এটা আমাদের তরফ থেকে, যেটা মানে আনোয়ার মোহাম্মদ স্যারের সঙ্গে আমাদের ফার্দার অনেকগুলো মিটিং হয়েছে এবং এটা নিয়ে আমরা আলাপ করছি। যেটা হলো এই মুহূর্তে আসলে এখন তো সাইবারের ফাইট চলতেছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, তাই তো? আমাদেরকে আমাদের অনলাইন যে জিনিসগুলো আছে, সাপোজ আমাদের প্রধান উপদেষ্টার পেজ বা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পেজ বা সরকারি যে পেজগুলো আছে, তারা যদি আরেকটু অ্যাক্টিভ হয়, যে আমরা যে কাজগুলো করতেছি আমাদের দেশে, অফকোর্স অনেক বাজে কাজ হচ্ছে, মানে বাজে কাজ হচ্ছে বলতে তারা তো গণতান্ত্রিক সরকার না, তার ফলে অনেক কিছু কন্ট্রোল করতে পারতেছে না, এটা স্বাভাবিক হবে। বাট যেই বেটার কাজগুলো হচ্ছে সেটা আসলে আমার মনে হয় একটু সবাইকে জানান দেয়া, যেমন ঈদের যে উৎসবটা হয়েছে এবার, ঈদ উৎসব যেটা হয়েছে, এটাকে একটু সারা ওয়ার্ল্ডকে একটু জানানো উচিত যে আমরা স্বাধীনতার পর এখন পর্যন্ত সবচেয়ে বুঝতে পারছি, মানে আমাদের যে অর্জনটা, সাফল্যটা বা পরিবর্তনটা, সেটা ইতিবাচকভাবে তুলে ধরা। সবশেষ জনাব নায়েব আশরাফ চৌধুরী, এখন আমাদের কি করা উচিত? যেহেতু রিমার আসছে, বিশ্ব একটা ভুল বার্তা পাচ্ছে এরকম জায়গা থেকে, আমাদের রেসপন্সটা কেমন হওয়া উচিত সংক্ষেপে?
জি, আমি খুব দ্রুত কয়েকটা পয়েন্ট বলতে চাই। জি, জি। প্রথমে আমাদের যেটা করা দরকার সেটা হলো একটা কম্প্রিহেন্সিভ একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এই কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজির ভিতরে সব জিনিসগুলো থাকবে, অর্থাৎ হুমকি কোত্থেকে আসছে, উৎসগুলো কি কি, প্রভাব বিস্তার কি কি করছে, কি কি টুলস তারা ব্যবহার করছে, কোর্স অফ অ্যাকশন কি কি হওয়া উচিত, কি কি লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত, এই সকল কিছু মিলে একটা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি আমাদের তৈরি করা উচিত। আমরা শুধুমাত্র রিয়েক্টিভ অর্থাৎ কাউন্টার নেগেটিভ, ওরা যে নেগেটিভ দিচ্ছে আমি তার শুধু কাউন্টার নেগেটিভ তৈরি না করে আমাদেরকে কিছু প্রোঅ্যাক্টিভ অ্যাকশনও করতে হবে, অর্থাৎ কিছু কিছু নেগেটিভ দিতে হবে, কিছু কিছু অ্যাকশনস অ্যাক্টিভিটিস দেখাতে হবে, যাতে করে বোঝা যায় যে সরকার অনেক সক্রিয়। আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা আছে এই লিগ্যাল ফ্রেমওয়ার্কটাকেও যুগোপযোগী করা উচিত। আমি যেটা জেনেছি যে খুব শীঘ্রই উইদিন এ মান্থ বোধহয় একটা অর্ডিন্যান্স জারি হবে, সাইবার সেফটি একটা অর্ডিন্যান্স বোধহয় জারি হবে, এবং এই অর্ডিন্যান্সের মাধ্যমে এটা যদি যুগোপযোগী হয় তাহলে দ্রুত এটার কাভারে অ্যাকশন নিতে হবে। সাধারণ জনগণকে এটার সাথে সম্পৃক্ত করতে হবে, বিশেষ করে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি দিলেন। আমার হাতে যদি একটু সময় থাকতো আমি নিশ্চয়ই আরও কিছু সলিউশন নিয়ে আলাপটা শেষ করতাম, তবে প্রত্যাশা থাকবে সামনে কোনো আয়োজনে আবারও আপনাদেরকে পাবো এবং আরও আলাপ করার সুযোগ হবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নাঈম আশফাক চৌধুরী, এবং একই সঙ্গে ছিলেন ইমেল হক, তিনি নির্মাতা এবং গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য, এবং নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদন যেটা নিয়ে আপত্তি এসেছে, উদ্বেগজনক বলা হচ্ছে, তার অপতথ্যগুলোর ফ্যাক্ট চেক করার চেষ্টা করছিলাম দর্শক। আর আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক এভাবে একই সময়, এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।